প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল। ত্রয়োদশ সংসদ নির্বাচন, যখনই নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। দৈনিক যুগান্তর, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড 3 যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন। বিভীষিকাময় রাত পার করল ইরান ইসরায়েল। দৈনিক সমকাল, হামলার জবাবে হামলা চলছে, ক্ষয়ক্ষতি বাড়ছে। সাকিবের সঙ্গে দেখা হলে অবশ্যই বিষয়টি জানতে চাইব, তামিম ইকবালের সাক্ষাৎকার। কালের কণ্ঠের শিরোনাম, অর্থনৈতিক মন্দা কাটছে না, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। দৈনিক ইত্তেফাক, সাংবাদিকদের সিইসি, এই মুহূর্তে তারিখ নয়, যখনই ভোট হোক আমরা প্রস্তুত। দুই দেশেই ধ্বংস ও বিপর্যয়ের চিত্র। বাংলাদেশ প্রতিদিন, দেশে ফিরছেন তারেক রহমান, টার্গেট 20 লাখ জনসমাগমের, উচ্ছ্বসিত নেতা কর্মীরা। লন্ডভন্ড অনেক এলাকা, ইরানি মিসাইল বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল, পাল্টাপাল্টি হামলা চলছেই। মানব জমিনের শিরোনাম, মরিয়া ইরান, তছনছ ইসরায়েল। খবরের কাগজের শিরোনাম, নির্বাচনের সময় নিয়ে বিবৃতিতে প্রস্তুত হয় 2 দিন আগেই, ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েল। কালবেলার শিরোনাম, দুর্ভোগের শেষ নেই বিচার প্রার্থীদের, ইসরায়েলের আকাশে সুরক্ষা ভেঙে দিয়েছে ইরান। সময়ের আলো, তীব্র হচ্ছে সংঘাত। দেশ রূপান্তরের শিরোনাম, আওয়ামী লীগের গোপন প্রস্তুতি, হুমকি হুঁশিয়ারি হামলা, ইরান ইসরায়েল সংঘাত। দৈনিক জনকণ্ঠ, নির্বাচনী ডামাডোলে ফিরবেন তারেক রহমান। দৈনিক করতোয়া, সরকারের ক্লিয়ারেন্স পেলেই নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। দিনকাল, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। ইনকেলাব, দেশ চালাবে জামায়াতের চেতনায়, দেশ চলবে জামায়াতের চেতনায়, তারেক রহমানের প্রতীক্ষায় বাংলাদেশ। আপনি শিরোনাম শুনলেন। ইরান এবং ইসরায়েল সংঘাতের খবর আছে। এই খবরটি যাওয়ার আগে আমাদের দেশের খবর নিয়ে একটু কথা বলতে চাই। নির্বাচনের একটি তারিখ বোঝা গেল যে ফেব্রুয়ারির এত তারিখে নির্বাচন হতে যাচ্ছে, বা এরকম একটি খবর শোনা গেল। কিন্তু পত্রপত্রিকার আজকের যে শিরোনাম, সেই শিরোনামের মধ্যে আমার কাছে যেটা মনে হয়, যদি কিন্তু বোধ করি একটু অপেক্ষা করছে। যখনই নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। বৈঠকে যেটা আলোচনা হয়েছিল, সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন হবে। তাহলে এই যে যদি কিন্তুর মধ্যে কি কোনো আলোচনা আছে নাকি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথম কথা যেটা, একটা দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে, জনগণ তার মতামতের ভিত্তিতে সরকার গঠন করবে, এটাই প্রত্যাশা, এবং গণতান্ত্রিক দেশের এটাই নীতি। আমাদের এখানে নির্বাচনটা বিভিন্ন সময় দেখা গেছে এক ধরনের আনুষ্ঠানিকতা হয়েছে। শাসকের বদল হয় কিন্তু শাসনের বদল হয় না, মুখ পরিবর্তন হয় কিন্তু আচরণ পরিবর্তন হয় না, সংস্কৃতির পরিবর্তন হয় না। জুলাইয়ের একটা বিরাট রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর যে নতুন সম্ভাবনা এসেছে, সেই সম্ভাবনার ধারাবাহিকতায় আমরা মনে করি, বা আমি মনে করি, বা দেশের মানুষ মনে করে যে এখানে একটা সরকার গঠিত হবে, যে সরকারটা ওই মানুষের যে অধিকারের জায়গাটা, এটিকে প্রায়োরিটি দেবে। এবং সেটি এস্টাবলিশ করার জন্য আপনাকে একটা নির্বাচনের দিকে যেতে হবে। গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে নানা রকমের কথা আছে, তবে এর মধ্যে একটা ইতিবাচক ব্যাপার আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে স্যারকে 5 বছরের জন্য চাই। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ধরনের যে প্রোপাগান্ডাটা ছিল, পরিকল্পিত যে প্রচারণাটা ছিল, সেটা একটু স্তিমিত হয়েছে। এবং এই প্রচারণার পেছনে একটা পরিকল্পিত উদ্যোগ ছিল, এটি ধারণা করা যায়। লন্ডনে একটা বৈঠক হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এটি দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিদেশ এবং বিদেশিদের একটা প্রভাব আমাদের পলিটিক্সে আছে। এটা আপনার মনে আছে যে তারাঙ্কত থেকে শুরু করে, নিনিয়ান থেকে শুরু করে, নানা জায়গা থেকে শুরু করে আমরা অনেককে ডেকে এনেছি, আমরা আবার বাইরে গেছি। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে পারস্পরিক আলোচনা হবে, মিথস্ক্রিয়ার মধ্য থেকে
আমাদের যে সমস্যাগুলো আছে চিহ্নিত হবে এবং সেটি সমাধান হবে, এটি চাই। একই সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে একটা রাজনৈতিক দল এবং একটা সরকারের আচরণের জায়গায়, বিহেভিয়ারের জায়গায়, দৃষ্টিভঙ্গির জায়গায় অবশ্যই পার্থক্য থাকতে হবে। দুটো কখনো মিলিয়ে ফেলবেন বা মিলে যাবে এটি আমি বোধ করি না। সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমত তার নিরপেক্ষতাটাকে বজায় রাখা, প্রমাণ করা। দ্বিতীয়ত কোনো ধোঁয়াশা যাতে সরকার তৈরি না করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার নির্বাচন ইস্যুতে, ওই যে যদি কিন্তু বলছেন, সরকার নির্বাচন ইস্যুতে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি করেছে, এখনো করছে। আজ থেকে মাত্র 1 মাস আগে আমরা শুনলাম মাত্র একটা রাজনৈতিক দল নির্বাচন চায়, এবং তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানানোর পর একটা না সবাই চায়। তারপরে আপনি সবাইকে ডাকলেন, ডেকে কথা বললেন, কথা বলার পর 26টা রাজনৈতিক দল বলল যে আমরা সবাই নির্বাচন চাই, ডিসেম্বরে চাই। একটা দল না, আমরা 26টা দল চাই। আর 3টি দল, দুটো নিবন্ধিত, একটা অনিবন্ধিত, তারা বলল যে এই সময়কালে নির্বাচন চাই না। এর পরপরই ঈদের শুভেচ্ছার সময় আপনি ইলেকশনের একটা সময় ঘোষণা করে দিলেন, আবার লেগে গেল আর একটা বিতর্ক। তার 15 দিন পর সেখান থেকে আবার আপনি চলে আসলেন। এবং এই যে চলে আসাগুলো বিভিন্ন সময়, এই যে অবস্থান পরিবর্তনটা, কতগুলো জায়গা হচ্ছে জনগণের প্রত্যাশার ভিত্তিতে, চাওয়ার ভিত্তিতে আপনি অবস্থান পরিবর্তন করতে পারেন। কিন্তু সরকার যে অবস্থানগুলো নানা সময়, এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে তাহলে এই যে ফেব্রুয়ারির কথাটা যে বলা হয়েছে এটা কি অযৌক্তিক, আমি বলি যে না, এটা অযৌক্তিক না। আমি এর আগে বলেছি, অনেকেই মনে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভব ছিল। ইলেকশন কমিশনের সেই প্রস্তুতিটা ছিল, ইলেকশন কমিশন সেই প্রস্তুতি নিতে পারবে। যদিও ইলেকশন কমিশনের এবারের নির্বাচনের কতগুলো চ্যালেঞ্জ আমি বলবো। তো এই অবস্থায় আমি যেটা মনে করি যে সরকার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আপনি যে টাইম লাইনটা বললেন, যে মাসের কথা বললেন, আচ্ছা লন্ডনে যে বৈঠক করবেন এটি তো আপনি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তাহলে সব থেকে বড় দলটার সাথে বৈঠক করার পর এটা কি নির্বাচন সম্পর্কে এটা কাকতালীয় না? না, এটা কি এক ধরনের দর কষাকষির মতো না? অবশ্যই দর কষাকষি, অবশ্যই দর কষাকষি। এই কারণে মনে হয় যে আলোচনা, সিদ্ধান্ত এবং মিটিংয়ের যে ডিউরেশন যদি আপনি দেখেন, মিটিংয়ের ডিউরেশনটা যদি আপনি দেখেন, নিশ্চয়ই এতক্ষণ সময়ের মধ্যে রোজার আগে ইলেকশন আর বিচার এবং সংস্কার চলবে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এতটা সময় লাগে না। তবে সরকার তার পজিশনটা তাকে বুঝতে হবে। একটা রাজনৈতিক দলের কাছে আমি অনেক কিছু চাই এবং অনেক কিছু চাই না। আপনি একজনের বাড়িতে গেছেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপের স্বচ্ছতা আপনাকে রক্ষা করতে হবে। আপনি বিএনপির ক্রিটিক করতে পারেন, বিএনপির ত্যাগ আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে। বাংলাদেশের এখন একটা ফেয়ার নির্বাচন হলে, অথবা এর আগেও যদি ফেয়ার নির্বাচন হতো, আমার অবজারভেশন বিএনপি পাওয়ারে যেত। সেখানে বিএনপিকে পাওয়ারে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় আপনি আটকে রেখেছেন। বিএনপি তার কতগুলো পলিটিক্স করবে, কিন্তু সরকার তার জায়গা থেকে পরিষ্কার করা দরকার যে আপনি এতক্ষণ কি কথা বলেছেন। আপনি এই সময়কালে, ওই যে শিরোনাম হয়েছে কি কথা তাহার সঙ্গে, রাইট, আপনি ধরেন কতগুলো পরিষ্কার করার দরকার হয় না, আচার আচরণের ভেতর থেকে বোঝা যায়। ধরেন যে আমি একটা গানের অনুষ্ঠানে দর্শক হিসাবে গেলাম, আমার পকেটে আপনি একটা চাকু পেলেন, আমার সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? অথবা আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, আপনি দেখছেন যে আমার পকেটে একটা টুপি নিয়ে গিয়েছি, আপনি ধরে নেবেন যে আমি কোনো এক ফাঁকে নামাজ পড়ব। আপনি এই যে বাইরে ঘুরছেন, যাকে সাথে নিয়েছেন, আমরা এখানে পররাষ্ট্র সচিব কোথায়, বাংলাদেশ উপদেষ্টা কোথায়? তার অনুপস্থিতি কিন্তু আপনি খেয়াল করেছেন, দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতি দেখছি। আপনি এমন একজন মানুষকে নিয়ে ঘুরছেন যাকে নিয়ে বিতর্ক আছে, এবং আপনি বলছেন যে একেবারে বোগাস কথা বলা হয়েছে। কিন্তু এখন তো দেখছি বোগাস কথা না, যাকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্পোক্সম্যান হচ্ছেন, তাকে নিয়ে তো অসংখ্য কথা আছে, এবং তার একটা মাত্র এজেন্ডা হচ্ছে করিডোর। সুতরাং এই জায়গায় এই যে আপনি রুদ্ধদ্বার যে আলোচনাগুলো করছেন, অথবা টেলিফোনে আলোচনা করছেন, তো এই জায়গাটায় মানুষ নানা প্রশ্ন করতে পারে। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গাটা এমন পরিষ্কার রাখা, স্বচ্ছ রাখা, যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়। এই জায়গায় বোধহয় ওই গল্পটা বোধহয় মনে পড়ে, বাগেলো গল্পটা, শেষ পর্যন্ত না চলে আসে, আমরা সেটা চাই না। অবশ্যই
পাল্টাপাল্টি তীব্রতা বাড়ল হামলার, এবং দুই দেশেরই হামলার তীব্রতা, চলছে ক্ষয়ক্ষতি, দুই দেশেই ধ্বংস ও বিপর্যয়ের চিত্র স্পষ্ট। কি দাঁড়াবে? যুদ্ধ আসলে কোথাও কেউ চায় না। ওই একটা কথা আছে, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না। ইরান আক্রান্ত হয়েছে এবং ইরানের শাসন ব্যবস্থা, সেখানকার সামাজিক অনেক কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু আক্রান্ত হয়েছে ইরান আক্রান্ত হয়েছে। ইরানকে আপনি শুধু এই প্রথম না, গত কয়েক বছর ধরে নানা সময়ে তার একের পর এক সামরিক কর্মকর্তাদেরকে, তার পলিটিশিয়ানদেরকে আপনি ড্রোন হামলা করে মেরে ফেলছেন। ইরান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, সংযমের পরিচয় দিয়েছে। এই আক্রমণটা ইরানের আরো আগে করার কথা ছিল। আজ থেকে 2 বছর আগে আপনি তাদের বিপ্লবী গার্ডের প্রধানকে ড্রোন মেরে ফেললেন। এবং এই যে মধ্যপ্রাচ্য, এই যে ওই অঞ্চলগুলোতে যা হচ্ছে, এটা শুধুমাত্র ইসরায়েল না, আমেরিকার প্রত্যক্ষ মদদে এগুলো হচ্ছে। ওই যে দেখবেন গ্রামে কখনো কখনো একজন চেয়ারম্যানের একটা বখাটে ছেলে থাকে, মোটরসাইকেল নিয়ে এখানে যায়, একে শীষ দেয়, তাকে করে মেলায় যে মারামারি করে, তার কাছ থেকে টান দেয়, এই কাজগুলো করে। আমাদের এই যে পৃথিবীতে আমেরিকার একটা বখাটে ছেলে হচ্ছে এই যে ইসরায়েল। সারা পৃথিবীতে সে এই যে আচরণগুলো করছে, এই প্রথম সে প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। আচ্ছা শরীফ, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, বোকার মতো হতে পারে কি জানেন, ইসরায়েলের মানুষ কি, সাধারণ মানুষ কি মনে করে না যে তারা অন্যায় করছে? ইসরায়েলে প্রচুর বিক্ষোভ হচ্ছে যুদ্ধ বন্ধের দাবিতে। ইসরায়েল তো এই প্রথম করছে না, এর আগে গাজাতে করেছে, ইয়েমেনে হামলা করছে, সে আশপাশে যাকেই পাচ্ছে তার উপরে আক্রমণ করছে। আর ইসরায়েল স্মরণকালে এত বড় মার খায়নি। ইরান ইরাক যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে, ইরান ছোটখাটো মার খেয়েছে, কিন্তু ইসরায়েলকে একেবারে কোমর বরাবর আঘাত করার ঘটনা এটি প্রথম। ইসরায়েলের ভেতরে প্রচুর বিক্ষোভ হচ্ছে। কালকে আমি দেখলাম ইসরায়েলের যে লেফট পলিটিক্যাল পার্টিগুলো, তারা ইসরায়েলের এই ভূমিকার প্রতিবাদ জানাচ্ছে। পৃথিবীতে যারা তাদের ব্যানার দেখলাম ইরানের যুদ্ধ থামানোর সেই আকুতি তারা করছে। আমেরিকার থেকেও কথা উঠছে যে এই যুদ্ধটা থামানো, আমরা সবাই মনে করি এটি থামা দরকার। কিন্তু আপনি ইসরায়েলকে আমেরিকা যেভাবে প্রশ্রয় দিচ্ছে, এবং মজার ব্যাপার হলো এখানে দেখবেন ওই যে বখাটে ছেলেটা, আপনি এখানে দেখবেন স্ববিরোধিতাগুলো তাদের মধ্যেও আছে। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারবে, কিন্তু ইরানের হাতে পারবে না। কেন? ইসরায়েল হচ্ছে আমেরিকার সবথেকে আমেরিকা যা বলবে সেটি হচ্ছে আইন। এর আগে যেটা বলেছিল যে তুমি আমার পক্ষে যদি না থাকো, আফগানিস্তান আক্রমণের সময় খেয়াল আছে যে তুমি আমার পক্ষে যদি না থাকো তাহলে তুমি শত্রুর পক্ষে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এর চেয়ে বেশি আলোচনা না করি, আমরা একটা অন্য আলোচনায় যেতে চাই। এসএসসিতে অনুপস্থিতির বড় কারণ, মানে এই যে পরীক্ষা নিয়ে দেখা গেল ঢাকা বোর্ডে 1203 জনের অনুপস্থিতি ছিল, এবং ঢাকা বোর্ড স্বীকার করছে 40% বাল্য বিবাহ হয়েছে বলে তারা আর পরীক্ষায় বসেনি। তাহলে এই যে আমরা কি সামনে এগিয়ে যাওয়ার কথা বলছি, এসএসসিতে যদি পড়াশোনার কারণে, বাল্য বিবাহের কারণে মেয়েদের ড্রপ আউট শুরু হয়ে যায়, তাহলে তো ওই যে বলে না, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব, তা সেই স্বপ্ন, সেই কথা কোথায় যাবে? আপনি খুব যথার্থই বলেছেন। আমি এই জায়গাটা আমি বিএনপির অনেক নেতাকে বলেছি যে আপনারা অনেক কিছুই ফোকাস করেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে একটা সিদ্ধান্ত আপনারা ফোকাস করেন না। 91 সালে বিএনপি পাওয়ারে আসার পরে তাদের অনেক সমালোচনার জায়গা যেমন আছে, বেগম খালেদা জিয়া নারীদের জন্য একটা স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার যে ব্যবস্থাটা করেছিলেন, তার ফলাফলটা সমাজ রাষ্ট্র পাচ্ছে। একজন মা যখন শিক্ষার গুরুত্বটা অনুধাবন করেন, তখন তার সন্তানটিকে ডিম বিক্রি করে, না খেয়ে, অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানটিকে স্কুলে পাঠান, এবং এই যে বিনিয়োগটা, এই বিনিয়োগটা অনেক দিন পরে জাতি উপভোগ করে। আমাদের এই যে নারী শিক্ষার ক্ষেত্রে সরকারগুলোর, পরবর্তী সরকার যেটা, তাদেরও অনেকগুলো ভূমিকা আছে, এটা অস্বীকার করব না। কোন একটা সরকারকে ক্রিটিক করতে গিয়ে আপনি সবকিছুকে নাকচ করে দিতে পারেন না।
গ্রামাঞ্চলে আমাদের শিক্ষার প্রসার ঘটেছে, এটি অস্বীকার করা যাবে না। কিন্তু এই যে পরিবর্তনের ভেতর থেকে পরিবর্তন মানে শুধুমাত্র ওই যেটা বললাম যে চেহারার পরিবর্তন না, আমি মনে করি যে আমাদের কতগুলো ইম্পোজড ইস্যুর কারণে আমাদের এই যে সম্ভাবনাটা, অনেক সম্ভাবনা আমরা নষ্ট করে ফেলছি এবং ফেলেছি। আমি তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার প্রত্যাশার জায়গাটা সব থেকে বড় ছিল যে তিনি শিক্ষার বিষয়ে সব থেকে যুগান্তকারী সিদ্ধান্তগুলো তার কাছ থেকে তার আমলেই হবে, তার আমলেই হবে। কেন? এই মানুষটার বক্তব্য শোনার জন্য সারা পৃথিবীতে শিক্ষার্থীরা যেভাবে উদ্গ্রীব হয়ে বসে থাকে, অনেক অনেক গুরুত্বপূর্ণ উদ্গ্রীব হয়ে বসে থাকে, এবং এই সময়কালে আমার অবজারভেশন তিনি শিক্ষার্থীদের মধ্যে সব থেকে বেশি বক্তব্য দিয়েছেন এবং তাদেরকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করেন। কিন্তু নিজের দেশে সরি টু সে শিক্ষা নিয়ে তার কোনো ভাবনার রিফ্লেকশন আমি এখন পর্যন্ত দেখলাম। আরেকটি আলোচনা করতে চাই, একেবারে কালের কণ্ঠের শেষের মানে প্রথম পাতার শেষের দিকে নিউজটা এসছে, 999 জরুরি সেবা, ঈদের ছুটিতে মারামারি থেকে বাঁচাতে 4102 জনের কল। এবং শেষে শোনাই আপনাকে, এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্যর হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান পার্টি মলম পার্টির থেকে রক্ষা পাওয়ার জন্য টেলিফোন কল। কোথায় আছি? প্রথম জায়গাটা হচ্ছে যে 999, যেটা আমার অবজারভেশন হচ্ছে যে সরকারের যত সিদ্ধান্ত ছিল আইন শৃঙ্খলার কাছ থেকে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, এটা একটা অসাধারণ একটা উদ্যোগ। তবে আমাদের সোসাইটিতে আমরা মিসইউজ করি সুযোগগুলোকে। রাইট। এই জায়গাটায় আপনি যে অধপতনটার কথা বলেছেন, আমাদের সমাজে একটা বিরাট অধপতন হয়েছে। গত পরশুদিন বগুড়ায় এক কিশোরী মেয়েকে বিয়ে না দিয়ে সিদ্ধান্ত রাজি না হওয়ার কারণে বাবাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এবং তাদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে। ও মাই গড, আইডেন্টিটি আছে। এই যে জায়গাটা বললেন সমাজের মধ্যে ওই কি সিগারেট খাওয়া নিয়ে, ডিম সিদ্ধ খাবো নাকি ভাজি খাবো এটি নিয়ে মারামারি হয়, টর্চ লাইট জ্বালিয়ে মারামারি হয়। এই যে 999 যে বিষয়টি, পুলিশের কাছ থেকে বেশ কতগুলো ইতিবাচক সাড়াও পাওয়া যায়। মাঝে মধ্যে তাদের কতগুলো সীমাবদ্ধতার কারণে হয়তো রেসপন্সটা করতে পারে না। আমি মনে করি যে সরকারের যতগুলো আইন শৃঙ্খলার ক্ষেত্রে পদক্ষেপ আছে, এমনকি পুলিশ বাহিনীতে যারা কাজ করছেন এই বিষয়গুলো দেখাশোনা করছেন, এটিকে আরও জনবান্ধব, গণমুখী এবং মানুষের জন্য উপকারী একটা সার্ভিসে পরিণত করা যায়। ইতিমধ্যে যথেষ্ট হয়েছে, সার্ভিসটা পাওয়া যাচ্ছে, সাপোর্টটা পাওয়া যাচ্ছে, তারা রেসপন্স করছেন সীমাবদ্ধতার পরেও। তারপরেও আমি মনে করি যে একটা ভালো কাজ যখন মানুষ সুবিধাটা পাবে, সেটিকে মাঝে মাঝে এটাকে রিভিউ করা দরকার। উপকারভোগীদেরকে ডেকে জিজ্ঞেস করা দরকার যে আপনার সামনে কোন কোন জায়গাগুলো চ্যালেঞ্জ মনে হয়েছে, আপনার এক্সপেকটেশনটা কি। আমি অনুষ্ঠানের শেষে এটি বলবো, এটির ভেতর থেকে এই সার্ভিসটা মানুষের কাছে একটা ভালো সার্ভিস যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের বিপদে আসছে, আপনারা এটিকে আবার রিভিউ করেন, আবার এটি নিয়ে উপকারভোগীদের সাথে বসেন, এটাকে আরো কতটা ভালো করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, 999 এই যে সেবা চালু হয়েছে, এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দিচ্ছে। এবং এই সেবা কার্যক্রমের এই যে তথ্য আমরা পেলাম, এখান থেকে আমাদের সমাজে দুর্গতি, অন্যায়, অনাচারের চিত্রটাও কিন্তু ফুটে উঠেছে। আসুন না সবাই মিলে আমরা একটু ভাবি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।